আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। আগামীকাল 27 তারিখ ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে বিজ্ঞান বিভাগে যারা আছো তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও তোমাদের এই ভর্তি পরীক্ষাটা সপ্তাহখানেক আগে হওয়ার কথা ছিল, বাট একদম তোমার হচ্ছে অনিবার্য একটা কারণবশত সেটা পিছিয়ে আগামীকাল তোমাদের কিন্তু সেই পরীক্ষাটা হতে যাচ্ছে। তো তোমাদের সবার জন্য শুরুতেই অনেক বেশি শুভকামনা রইলো। অ্যাজ এ টিচার তোমরা যারা হচ্ছে ভ্যাট থেকে একটু হলে হেল্প পাইছো তাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল, যে তোমরা যারা এতদিন পরিশ্রম করতো দীর্ঘদিন ঢাকা ইউনিভার্সিটির জন্য বা বিভিন্ন ভার্সিটির একটা সিট এনশিওর করার জন্য, কিংবা আরো 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 অনেক ভালো রেজাল্ট করার জন্য অনেক বেশি পরিশ্রম করছো। আল্লাহ তাআলা তোমার পরিশ্রমকে কবুল করুন। তবে লাস্ট মোমেন্টে একটু কথাবার্তা বলতে আসছি, শুভকামনা তো অবশ্যই জানাবো। তার আগে কিছু কথাবার্তা বলে নেই যে ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি এক্সাম হলে তোমার করণীয় কি। আমি কিন্তু অন্যান্য এক্সামের আগে এই ভিডিওটা বানাই নাই। আমি নর্মালি 3টে এক্সামের আগে ভিডিওটা বানানোর চেষ্টা করি। একটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা, একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, আর একটা হচ্ছে বুয়েটের ভর্তি পরীক্ষা। কারণ তুমি যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এক্সাম হলের করণীয় সম্পর্কে জানবা, তুমি অন্যান্য ভার্সিটি সম্পর্কে একটা আইডিয়া পাবা। তুমি যখন মেডিকেল সম্পর্কে আইডিয়া জানবা, মেডিকেল তো একটা পরীক্ষায় এখন হয়, ডেন্টাল আর মেডিকেল একসাথে। আর বুয়েট সম্পর্কে জানলে তুমি দেখা গেছে তখন রুয়েট চুয়েট কুয়েট সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবা। তো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে তোমাদের 4টা বিষয় দেখাতে হবে। তো শুরুতেই তোমাদের যখন পরীক্ষার খাতাটা দেওয়া হবে, খুবই সাবধানে তুমি 4 নম্বর যেই বিষয়টা দেখাতে চাও সেটার একটা বৃত্ত তোমাকে ভরাট করতে হবে। সো সবাই খুব সাবধানে সেই বৃত্তটা ভরাট করবা। ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাদেরকে মাস্ট দাগাইতেই হবে। এন্ড তার সাথে তোমরা তোমাদের ফোর্থ সাবজেক্ট যেটা, যদি সেটা ম্যাথ হয় তাহলে তুমি হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে ম্যাথ দাগাইতে পারো, অথবা তার বদলে বাংলা কিংবা ইংরেজি দাগাইতে পারো। অথবা তোমার ফোর্থ সাবজেক্ট যদি বায়োলজি হয়, অথবা তার বদলে তুমি চাইলে কি করতে পারো, বাংলা বা ইংরেজি দাগাইতে পারো। সো তুমি যেটাই দাগাও না কেন, 3টা সাবজেক্টে তুমি ম্যান্ডেটরি দাগাবা। তোমার ফোর্থ সাবজেক্টটা তুমি যদি দাগাও তাহলে ফোর্থ সাবজেক্টের অপশন কিন্তু ফিল করার জায়গা আছে। আর তুমি যদি তার বদলে অন্য কিছু দাগাও, সেটাও কিন্তু ফিল করার জায়গা আছে। তো সবাই না, অনেকেই এই ভুলটা করে যে ওই বৃত্তটা সঠিকভাবে ফিল আপ করে না। তখন তুমি যদি ধরো ফিল আপ করছো বায়োলজির বৃত্ত, কিন্তু তুমি বায়োলজি না দাগিয়ে তার বদলে ইংরেজি দাগাইছো, তোমার কিন্তু ওই পুরা মার্কের এমসিকিউটা কাটা যাবে, তুমি 1 মার্কও পাবা না। দ্যাট মিনস তোমাকে শুরুতেই সাবধান থাকতে হবে যে খাতা পাওয়ার পর নাম রোল এগুলো লেখার পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই বৃত্তটা অবশ্যই ফিল আপ করতে হবে যে তুমি কোন সাবজেক্টটা দাগাইতে চাও। দেন তোমাকে যখন প্রশ্ন হাতে দেওয়া হচ্ছে, তখন তোমরা হচ্ছে কোন সাবজেক্টটা দিয়ে কোশ্চেন আনসার করা শুরু করবা। নর্মালি তুমি যদি মেডিকেল বা বিভিন্ন ভার্সিটির পরীক্ষার প্রশ্নের কথা চিন্তা করো, তো এক এক ভার্সিটিতে এক এক নিয়মে প্রশ্ন হয়। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তোমাকে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন গুলো আলাদা থাকবে। অর্থাৎ ফিজিক্সে কোশ্চেন গুলো আলাদা থাকবে 15টা এমসিকিউ, তারপরে কেমিস্ট্রি 15টা এমসিকিউ, ম্যাথের 15টা এমসিকিউ, তারপরে বায়োলজি থাকে, তারপর বাংলা থাকে, ইংরেজি থাকে। ঠিক আছে? তো এখন তুমি আগে থেকেই অবশ্যই এতদিন এক্সাম দিয়ে একটা ডিসিশনে আসছো যে কালকে তোমার সবচেয়ে বেস্ট যেটা তুমি সেটা দিয়ে এক্সামটা শুরু করবা। ঠিক আছে? এইটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই যে ভাইয়া, তুমি কোনটা দিয়ে শুরু করবা। এতদিন তুমি পড়ে অবশ্যই তোমার আইডিয়া আছে যে তোমার কি ফিজিক্সটা সব থেকে ভালো, তোমার কি ম্যাথটা সব থেকে ভালো, তোমার কি কেমিস্ট্রিটা সব থেকে ভালো, নাকি তোমার বায়োলজি বা অন্যটা সব থেকে ভালো। তো তোমার যেই সাবজেক্টটা সর্বোচ্চ পরিমাণে ভালো প্রিপারেশন, আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি যখন কোশ্চেনটা পাবা, সাথে সাথে তুমি হচ্ছে সেই সাবজেক্টের কোশ্চেনগুলো রিড করে ফেলবা, কারণ ওইটা তোমার ব্রেন সবচেয়ে দ্রুত পড়বে। তো দেখার পর তুমি যদি সেই 15টা কোশ্চেনের ভিতরে দেখো যে 10 12টা বা 8টা 9টা কোশ্চেন প্রায় কমন পড়ে গেছে, তুমি সেটা দাগিয়ে মুহূর্তের ভিতরে বা খুবই কম সময়ের ভিতরে দাগায় ফেলতে পারলে। যেমন আমার ক্ষেত্রে আমার বায়োলজি আর কেমিস্ট্রি প্রিপারেশনটা একটু ফিজিক্স এবং ম্যাথ থেকে ভালো ছিল। তো সেক্ষেত্রে আমি যেটা করছি, আমি বায়োলজি তোমার হচ্ছে প্রশ্ন নিলাম, আমার 3 মিনিটের মতো লাগছে বায়োলজির 15টা এমসিকিউ দাগাইতে। আর কেমিস্ট্রি 15টার ভিতরে মানে 15টা পারি নাই, 14টা পারছিলাম। আর কেমিস্ট্রিতে মনে হয় 13টা পারছিলাম। কেমিস্ট্রি দাগাইতে আমার 4 মিনিট লাগছিল। তো 7 মিনিটে কিন্তু আমি কেমিস্ট্রি আর বায়োলজির এমসিকিউ শেষ করে ফেলছি। 7 মিনিট থেকে তুমি 10 মিনিটে ধরো, 10 মিনিটে শেষ। তো বাকি এখন যে টাইমটা আছে, আমি তখন পুরো টাইম ফিজিক্স আর ম্যাথে আস্তে আস্তে করে তোমার হচ্ছে ডিভাইড করে দিচ্ছি। তো এখন এমন হতেই পারে যে ধরো তোমার পছন্দের সাবজেক্টটাই ঢাকা ইউনিভার্সিটিতে কালকে সবচেয়ে কঠিন হলো। এখন তুমি যখন সেটা খুলছো, খুলে দেখলা যে তুমি মাত্র 4টা থেকে 5টা এমসিকিউ পারতেছো, বাকিগুলা প্রথম দেখায় পারতেছোই না। তখন তোমার আসলে স্ট্র্যাটেজিটা কি হবে এক্সাম হলে? তো প্রথম যে কাজটা করতে হবে, এখানে ঘাবড়ানো যাবে না। ঘাবড়ানো যাবে না, কারণ আল্লাহ তাআলা অধৈর্য যারা হয় তাদেরকে পছন্দ করে না। ব্যাপারটা বুঝছো? ধৈর্যশীলদের আল্লাহ তাআলা ভালোবাসে, পছন্দ করে। তো তুমি ফার্স্টেই আল্লাহ কি হয়েছে এরকম করা যাবে না। ঠান্ডা মাথা। হতেই পারে তোমার ফিজিক্স অনেক ভালো প্রিপারেশন, বাট ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যায় প্রতি বছরই ফিজিক্স আর ম্যাথের একটা না একটা কঠিন হয়, মাঝে মধ্যে দুইটাই কঠিন হয়। কিন্তু ধরো এই বছর কেমিস্ট্রি কঠিন হয়েছে, তুমি কেমিস্ট্রিতে খুব ভালো ছিল, তো বাদ দাও না, কেমিস্ট্রিটা পরে দাও।
আগে প্রেশার নিও না, আগে মাত্র 4টা দাগ গেলে তোমার মনের ভিতরে একটা হতাশা কাজ করবে, দেন পুরো এক্সামটাতে সেটা একটা ব্যাড ইফেক্ট ফেলতে পারে। ব্যাপারটা বুঝছো? সো এই যে প্রবলেমটা দাঁড়াবে তখনই যদি তোমার পছন্দের সাবজেক্টটা কঠিন হয়ে যায়। তখন প্রথম কাজ, ঘাবড়ানো যাবে না, স্কিপ করো, সেকেন্ড বেস্ট যেটা সেটা দিয়ে শুরু করো, সেটাও যদি কঠিন হয় তারপরেরটা, এভাবে অ্যান্সারটা করা শুরু করো। এক্ষেত্রে যেটা হবে, একটা ভালো কনফিডেন্স সহকারে বা বুস্ট সহকারে এক্সামটা শুরু করলে দেখা যায় আমাদের পুরো টাইমটা জুড়ে সেই মাইন্ডসেটটা ধরে রাখা যায়, একটা ভালো মাইন্ডসেট ধরে রাখা যায়। নাহলে দেখা যায় আমরা ঘাবড়াই গেলে বা আমরা প্যানিক করে ফেললে কিন্তু দেখা যায় পুরো এক্সামটাই খারাপ হয়েছে, এন্ড বাইরে এসে আফসোস করা ছাড়া আর কিছু করা থাকবে না, ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড টাইমও নাই। ব্যাপারটা বুঝছো? এই হচ্ছে কথা। তারপর একটা কথা বলতে চাই যে ভাইয়া, তোমার কিন্তু একটা টার্গেট আছে তাই না, যে তুমি কিরকম চান্স পাইতে চাও, নাকি তুমি কোন রকমের সিট এনশিওর করতে চাও, তুমি 2000-এর মধ্যে চান্স পাইতে চাও, তুমি টপ করতে চাও, এরকম টার্গেট আছে না? আচ্ছা, তো সেক্ষেত্রে তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু তোমার হচ্ছে 4টা সাবজেক্টের ওভারঅল এমসিকিউ একটা বেরিয়ার আছে, যে তুমি যদি এমসিকিউতে টপ 10,000-এর ভিতর না যেতে পারো, তারা কিন্তু খাতাই দেখে না তোমার। তো তোমার প্রথম টার্গেটটা থাকবে এইটাই, যে এমসিকিউতে অন্তত 40-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবা, যদি কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হয়। তুমি যদি একদিন পড়াশোনা করে থাকো, তোমার কিন্তু এক্সাম হলে কোশ্চেনটা দেখলেই বোঝা উচিত যে আসলে তোমার কতটুকু পাইলে সেটা স্ট্যান্ডার্ড হবে। তো আমাদের নর্মালি রিসার্চ যেটা বলে যে ভাই 35 থেকে 40 রেঞ্জে প্রশ্ন, কঠিন কিংবা সহজ হোক বা স্ট্যান্ডার্ড হোক, সহজ কখনোই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কখনোই একদম পুরোপুরি সহজ হয় না। তো স্ট্যান্ডার্ড বা কঠিন যেটাই হোক না কেন, 35 থেকে 40-এর ভিতর তুমি যদি এমসিকিউর মার্কসটা রাখতে পারো, সেক্ষেত্রে তুমি শিওর থাকবা যে তোমার রিটেন খাতাটা দেখা হবে। ব্যাপারটা বুঝছো? 10,000-এর ভিতর তুমি থাকবা। ব্যাপারটা বুঝছো? কিন্তু তোমার যদি 35 থেকে আস্তে আস্তে কমা শুরু করে 32, 30, তখন কিন্তু একটা চান্স থাকে যে তোমার রিটেনটা অনেক ভালো হইতে, কিন্তু তোমার এমসিকিউর যে এত খারাপ রেজাল্ট সেটার জন্য রিটেন দেখেই নাই। ব্যাপারটা হচ্ছে এরকম কিন্তু হয়ে যেতে পারে। এমসিকিউটা ফার্স্টে ভালো করতে হবে, এমন করা যাবে না যে এমসিকিউতে 20 পাইলাম, রিটেনে তো 30 পেয়ে যাবো, 50 পেয়ে চান্স পেয়ে যাবো, এরকম করা যাবে না। এমসিকিউতে সর্বোচ্চ ভালো মার্কস পেয়ে তারপর রিটেন খাতা যখন দিবে, রিটেনের ক্ষেত্রে একই কথা ভাইয়া, বুঝতে হবে আগে যে কোন রিটেনটা অ্যান্সার করা দ্রুত হবে। এখানে সহজের ব্যাপার না, এখানে দ্রুতর ব্যাপার আছে, যে তোমার রিটেন কোশ্চেনে লেখা কম কোথায়। তুমি দেখতেছো বায়োলজির কোশ্চেন আসছে, বায়োলজি কিন্তু নর্মালি লিখতে হয়, কিন্তু বায়োলজিতে এবার এমন কিছু কোশ্চেন দিতে যেটা মুহূর্তে অ্যান্সার করা যায়, তো তুমি দ্রুত দিয়ে ফেলো। বা তোমার ফিজিক্সের 2টা কোশ্চেন পুরোপুরি কমন পড়ে গেছে, দিয়ে ফেলো। ম্যাথ 2টা কমন পড়ে গেছে, দিয়ে ফেলো। যেটা ফার্স্ট অ্যান্সার করা যায় সেটা আগে অ্যান্সার করবা। তো আমি এইটা অ্যাপ্লাই করছিলাম এবং আমি আগে ফিজিক্স অ্যান্সার করা শুরু করেছিলাম, অথচ আমার কিন্তু কেমিস্ট্রি বায়োলজি ভালো, বাট আমি ফিজিক্স অ্যান্সার করছি কারণ আমার 2টা কোশ্চেন কমন পড়ছে, আমার 5 মার্ক, আমি দেখা মাত্রই দিয়ে ফেলছি। ব্যাপারটা বুঝছো? তো রিটেনের ক্ষেত্রে একটু চেষ্টা করবে একটু ফাস্ট ফাস্ট, কারণ সময় কিন্তু দৌড়াবে এক্সাম হলে, বুঝছো? আর রিটেনের ক্ষেত্রে সাবধান, ভুলেও রচনা লিখতে যাবে না। এটা একটা তোমার হচ্ছে না, এইচএসসি বোর্ড পরীক্ষা না যে তুমি এখানে চাইছে তোমার হচ্ছে এটা কেন হয়েছে, তুমি খালি লিখতে আসো। নো, যতটুকু দরকার ঠিক ততটুকুই অ্যান্সার, 1 লাইন হোক, 1.5 লাইন হোক, 2 লাইন হোক, প্রশ্নে যেরকম ডিমান্ড করতে তুমি সেরকম অ্যান্সার করবা। পাকনামি করে কোনো লাইন এক্সট্রা লিখবা না, এক্সট্রা লেখার জন্য একটা মার্কও নাই, উল্টা তোমার টাইম নষ্ট হবে, তোমার কিন্তু অন্য একটা কোশ্চেন অ্যান্সার করার টাইম নষ্ট হয়ে যাবে। এই কাজটা করা যাবে না। ব্যাপারটা বুঝতে পারছি। অ্যান্ড ওভারঅল পুরো এক্সাম জুড়ে কোনোভাবে প্যানিক করা যাবে না। কাটমার্কের যে বিষয়টা, এক্সাম হলে কখনোই কাটমার্ক নিয়ে অনেক বেশি চিন্তা করবা না। বাট আমি জানি তোমরা যারা একটু বেশি ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে আছে, যারা অনেক বেশি পরিশ্রম করছো, অনেক বেশি পড়াশোনা করছো, তারা আসলে কোশ্চেন দেখলেই বুঝতে পারবা যে এই কোশ্চেন আসলে কতটুকু তোমার হচ্ছে পাওয়া উচিত, বা কতটুকু তুমি ডিজার্ভ করো, কতটুকু অন্যরা পাবে। কাটমার্ক সম্পর্কে একটু কথাবার্তা বা ধারণা নিয়ে যাও। সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি টপ 1,000-এর মতো র্যাঙ্ক করতে চাও, তাহলে দেখা যায় যে প্রায় 70-এর কাছাকাছি মার্কস আমাদের পাইতে হয়। কোশ্চেন যেমনই হোক ভাই, ওই 70-এর আশেপাশে সর্বোচ্চ 2-3 মার্ক এদিক সেদিক হবে, কিন্তু ওই 70-এর কাছাকাছি তোমাকে পাইতে হবে। এবং এটা কিন্তু এমসিকিউ এবং রিটেন মিলিয়ে। তো তুমি যদি ধরো এমসিকিউতে তোমার হচ্ছে 40-এর কাছাকাছি বা 42, 43, 45-এর কাছাকাছি নিয়ে আসতে পারো, ওদিক দিয়ে তোমার হচ্ছে 25-এর মতো যদি রিটেন নিয়ে আসতে পারো, তাহলে তুমি দেখা গেছে সেক্ষেত্রে 1,000 বা টপের মধ্যে ঢুকতে পারবা। ঠিক আছে? আর এমসিকিউতে যদি 50-এর কাছাকাছি নিয়ে আসতে পারো, সেক্ষেত্রে রিটেনে কিন্তু সাবধান, কোনো ভুল করবা না। কোনোভাবে যদি এটা খালি 20-এর উপর নিয়ে যেতে পারো, তাহলে তুমি শিওর থাকবা যে তোমার 1,000-এর ভিতরে একটা র্যাঙ্ক চলে আসবে। ব্যাপারটা বুঝছো? আর লোয়েস্ট কাট মার্কের কথা, যে ভাই আমি একটা সিট পাইতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এইটা তোমার হচ্ছে প্রশ্নের উপরে ডিপেন্ড করে, কারণ লোয়েস্টের ক্ষেত্রে 1-2 মার্কও অনেক ভ্যারি করে, তাই না? লোয়েস্টের ক্ষেত্রে 1-2 মার্ক অনেক ভ্যারি করে। তবে তুমি যদি 55+ পাও বা 60-এর কাছাকাছি যদি এনশিওর করে আসতে পারো, 60-এর কাছাকাছি, তাহলে তুমি ডেফিনেটলি শিওর তোমার চান্স হয়ে গেছে। ব্যাপারটা বুঝছো? বাট ওয়েটিং লিস্ট থেকে কত যে টানবে, এইসব কোশ্চেন করো না ভাই। এগুলো আমরাও জানি না, তোমরাও জানো না,
কোয়েশ্চেনই দেখি নাই, কিছুই জানি না, তা আমি এখানে আন্দাজটা বললেই হবে? আন্দাজে বললেই তো হবে না, তাই না? বা গত বছরের সাথে তোমারটা মিলে লাভ নাই, তোমার আর গত বছরের কোয়েশ্চেন তো সেম হবে না। ব্যাপারটা বুঝছো? এই হচ্ছে কনসেপ্ট। সো এই কথাবার্তা রইলো যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে এই জিনিসটা করবা। আর একটা ব্যাপার, কোয়েশ্চেনে বাংলা এবং ইংলিশ একসাথে থাকে। অনেক সময় এরকম হইতে পারে যে তুমি বাংলা কোয়েশ্চেন দিয়ে একটা ম্যাথ মিলাইছো, ম্যাথটা মিলতেছে না। অবশ্যই ম্যাথের ক্ষেত্রে ডেটা চেক করে নিবা। যদি এরকম হয় যে কোনো কোয়েশ্চেন মিলতেছে না, তখন বাংলা এবং ইংলিশ কোয়েশ্চেনটাকে একটু চেক করে দেখবা ডেটা গুলা কোনো কারণে ভুল আছে কিনা। অনেক সময় এরকম হয় যে ভাইয়া বাংলায় তোমার হচ্ছে 100 আসছে, ইংরেজিতে একটা শূন্য কম আসছে, 10 আসছে। ব্যাপারটা হচ্ছে এরকম কিন্তু হয়েছে একবার ঢাকা ইউনিভার্সিটিতে। সো বাংলা এবং ইংলিশ কোশ্চেন গুলো ভালো মতো দেখবা। আর একটা ব্যাপার, রিটেনের ক্ষেত্রে কোশ্চেন গুলো অনেক চাপাচাপি করে লেখা থাকে, তো খুবই সাবধানে প্রত্যেকটা কোশ্চেন পড়বা। আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি 2টা কোশ্চেন চোখেই দেখি নাই, অ্যান্সারই করতে পারিনি। অথচ আমি পারতাম ভাই, অনুবন্ধী অ্যাসিড কার কাকে বলে, এই কোশ্চেন আমি অ্যান্সার করতে পারিনি কারণ আমি চোখেই দেখিনি, কোয়েশ্চেন চোখেই দেখিনি। সো একটু তোমার হচ্ছে কোশ্চেন গুলোকে ভালো মতো রিড করবা, কারণ একটু চাপাচাপি করে লেখা থাকে, তো তো হচ্ছে পড়তে একটু কষ্ট হয়। তো ভালো মতো একটু দেখো প্রশ্নটা, এন্ড বাংলা ইংলিশ দুটাই খেয়াল করবে। যদি কোশ্চেনের ভিতরে কোনো খটকা লাগে তাহলে হচ্ছে বাংলা ইংলিশ দুটাই দেখার চেষ্টা করবা, ঠিক আছে? তো সবার জন্য বেস্ট অফ লাক। তোমার জন্য একটা স্লাইড বানাচ্ছি কষ্ট করে। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার্থীর জন্য অনেক বেশি শুভকামনা রইলো, এবং কালকে এক্সাম শেষে চেষ্টা করবো তোমাদের কেমিস্ট্রি কোশ্চেন সলভটা দেওয়ার জন্য, এবং সবার জন্য অনেক 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 বেশি দোয়া রইলো, ঠিক আছে? সবাই ভাইকে জানাও তোমাদের পরীক্ষা দিয়ে এসে যে পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে। সবাইকে আল্লাহ হাফিজ। তোমাদের আর সময় নষ্ট করবো না, আজকে একটা ঠান্ডা মাথায় ঘুম দাও, সকালবেলা উঠে একটু রিভিশন দিও, কারণ যেহেতু এক্সাম বিকালে, তোমার জন্য কিন্তু সকালটা অনেক বেশি ভাইটাল। সকালে তুমি সবগুলো ফর্মুলা করে রিভাইজ দিবা, ফিজিক্স এবং ম্যাথের সবগুলো টাইপের ম্যাথ গুলো, যে এটা আসলে এভাবে করবো, এটা আসলে এভাবে করবো, এইভাবে রিভাইজ দিবা, বুঝছো? পাগলের মতো সব করা লাগে না, জাস্ট আচ্ছা এই ম্যাথটা এভাবে, এই ম্যাথটা এভাবে, এভাবে একটু চোখ বোলা যাবা। কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু মুখস্থ জিনিসপাতি আছে, ওগুলো একটু রিভাইজ দিয়ে যাবা। বায়োলজির ক্ষেত্রে যেসব মুখস্থ জিনিস তুমি ভুলে যাও, সেগুলোকে লাস্ট মধ্যে একটু রিভাইজ করে যাবা। এই তো সকালের কাজ। বাট রাতে অনেক সুন্দর একটা ঘুম দিবা, তাইলে দেখবা তোমার কালকে ফ্রেশ মাথায় এক্সামটা তুমি দিতে পারবা। সবাইকে আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া রইলো। সবাই ভালো থাকে এবং সুস্থ থাকো, বেস্ট এবং বেস্ট একটা এক্সাম দাও।